আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। জানিয়ে দেব শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান। অন্যদিকে গণহত্যা চলছে, ইসরায়েলে হামলায় ১২০ ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়া উচিত ইসরায়েলের, বলছে জোসেফ বোরেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সিনিয়র উপদেষ্টা আলী লালিজানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। সামরিক কর্মকর্তা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন। এর আগে গত ২৬শে অক্টোবর ইরানে ৩ ধাপে সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানে ২০০ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে এই হামলা চালায়। তবে আবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে তারা। ইরানে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেল আবিবে যেই হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পন্ন হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলো ব্যর্থ করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি। ড্যানিয়েল হাগারি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য। এদিকে শেষ পর্যন্ত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইমরান খান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মী সমর্থকদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন কারাগারে বন্দী ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তানি জনগণ ও পিটিআই কর্মীদের আমি স্যালুট জানাই, যারা নিজেদের অধিকারের জন্য দাঁড়িয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে এবং এই দেশের উপর চাপিয়ে দেওয়া মাফিয়াদের কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা চাইছে। নিজের বার্তা পরিষ্কার করে জানিয়ে ইমরান আরও বলেছেন, শেষ বল পর্যন্ত লড়াই করুন, আমাদের দাবি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা পিছনে ফিরব না। তিনি দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবির নির্দেশনায় পিটিআইয়ের কর্মীদের উপর গুলি ছুড়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। গুলি ছোড়ার বিচার দাবি করেছে ইমরান খান। বলেছেন, সাধারণ মানুষ শুধুমাত্র শান্তিপ্রিয় ছিল তাই নয়, তারা পুলিশ এবং রেঞ্জার্সকে সহায়তা করছিল। বিশ্ববাসীর জানা উচিত আমরা অত্যাচারের শিকার হচ্ছি। সামরিক আদালতের বিচার হতে পারে এমন গুঞ্জনের জবাবে কারাবন্দী ইমরান খান বলেছেন, আমি সামরিক আদালতকে ভয় পাই না, আমাদের দাবি দেওয়া থেকে পিছু হটব না, তাদের যা করা প্রয়োজন করতে দিন। চলমান এই আন্দোলনকে পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার আন্দোলন উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সব বিক্ষোভকারীদের শান্ত একতা তীক্ষ্ণতা বজায় রাখতে হবে এবং আমাদের দাবি না হওয়া পর্যন্ত পাকিস্তানের অস্তিত্ব এবং স্বাধীনতার লড়াইয়ের জন্য এই আন্দোলন চলবে। ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করতে গত রোববার রাজধানী ইসলামাবাদের দিকে আসা শুরু করে কর্মী সমর্থকরা। আজ তারা ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। এরপর থেকে ইসলামাবাদে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। এ পর্যন্ত 10 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এদিকে গণহত্যা চলছেই, ইসরায়েলের হামলায় ১২০ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় আরও তীব্র আকার ধারণ করছে। গত 2 দিনে এই ভয়াবহ হামলায় কমপক্ষে 120 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার ফলে মানবিক দুর্ভোগ অব্যাহত রয়েছে এবং অঞ্চলটির পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। শনিবার 23শে নভেম্বর ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানান, গাজা শহরের জৈতুন শহরতলির একটি আবাসিক ভবনে শনিবার ইসরায়েলের বোমা বর্ষণে 7 জন নিহত হয়েছেন। একই দিন গাজার দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা
চালানো হয়, যার ফলে আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলি বিমান হামলা এবং স্থল আক্রমণের ফলে গাজায় মধ্য নুসৈরাত অঞ্চলে শরণার্থী শিবিরে আল ফারুক মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মসজিদটি গাজার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত এবং এর ক্ষতির ফলে স্থানীয় জনগণের আরেকটি শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এদিকে ইসরায়েলি সেনারা আক্রমণ আরও জোরদার করেছে এবং গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এমনকি একটি হাসপাতালের আংশিক অংশেও হামলা চালানো হয়, যেখানে বহু শ্রমিক আহত হয়েছেন। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সুফিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার, আঙিনা এবং বৈদ্যুতিক জেনারেটর এবং হাসপাতালের গেটগুলোকে কয়েকবার লক্ষ্যবস্তু করছে। এই হামলায় 12 জন চিকিৎসক, নার্স এবং প্রশাসনিক কর্মী আহত হয়েছেন। কয়েকবার লক্ষ্যবস্তু করেছে। এই হামলায় 12 জন চিকিৎসক এবং নার্স ও প্রশাসনিক কর্মী আহত হয়েছেন। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মহল এই সহিংসতার তীব্রতা এবং এর ফলে মানুষের মধ্যে সৃষ্ট বিপর্যয়ের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গাজার জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর অত্যন্ত জরুরি হয়ে পড়ছে, কিন্তু অব্যাহত বোমাবর্ষণ ও আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গাজার মানুষের কাছে শান্তি ও নিরাপত্তা ও সহানুভূতির প্রতীক হয়ে দাঁড়ানোর প্রয়োজনীয়তার উপর তীব্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক সমাজকে তাদের দায়বদ্ধতা এবং মানবিক চাহিদাগুলি পূরণের জন্য একত্রিত হতে হবে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা এখন একান্ত জরুরি এবং এই সংকটের শান্তিপূর্ণ সমাধান মানবতার জন্য একটি অবিচ্ছেদ্য দায়িত্ব। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়া উচিত ইসরায়েলের, বলছেন জোসেফ বরেল। লেবাননের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বরেল, চুক্তিতে ইসরায়েলের জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালিতে জি7 সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চুক্তি বাস্তবায়নের অজুহাতে সুযোগ নেই। অবিলম্বে চুক্তিটি অনুমোদনের জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। শিল্পোন্নত 7টি দেশের সংগঠন হচ্ছে গ্রুপ অব 7, G7। এর অন্তর্ভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও কানাডা ও জাপান। আশা করি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিটি নেতানিয়াহু আজ অনুমোদন করবেন। আর কোনো অজুহাত বা অতিরিক্ত দাবি উত্থাপন করা উচিত হবে না। বক্তব্যের চুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকজন কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীদের সমালোচনা করেছেন তিনি। এর আগে সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। জোসেফ বরেল জানিয়েছেন, সম্প্রতি লেবানন সফরের সময় তিনি চুক্তি নিয়ে আলোচনা করছেন এবং চুক্তি বাস্তবায়নের জন্য একটি পর্যবেক্ষক কমিটিকে ফ্রান্সকে অন্তর্ভুক্ত করা হবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনায় রয়েছে। তিনি বলেছেন, লেবানিসরা বিশেষভাবে ফ্রান্সের সঙ্গে অংশগ্রহণ চেয়েছে, কিন্তু এতে আপত্তি রয়েছে ইসরায়েলের। এখনও বিষয়টি মীমাংসা হয়নি। গাজায় সংঘাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং হামাস নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পুতিনের বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে রায় নিয়ে নীরব থাকাটা সমীচীন নয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে আইসিসি সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ইতালির পক্ষ থেকে সোমবার জানানো হয়, তারা আইসিসির সিদ্ধান্তের উপর একটি সাধারণ অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন, তবে যুক্তরাষ্ট্র আইসিসির এখতিয়ার স্বীকার না করায় এবং নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার বিরোধিতা করায় এই অগ্রগতি জটিল হয়ে উঠেছে।